স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছে আমি সাদিয়া। প্রথমেই সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গের নির্বাচনে অনুপ্রবেশ হবে মোদির হাতিয়ার। ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে হতাশ ইউক্রেনীয়রা। চীনে জমজমাট হিউম্যানয়েড রোবট গেমস। জম্মু কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬০, নিখোঁজ ২০০। পুরো গাজা দখলে নিতে ব্যাপক হামলা। নোবেল পুরস্কারের জন্য নরওয়ে মন্ত্রীকে ফোন ট্রাম্পের। গরমের তীব্রতায় হুমকিতে উষ্ণমণ্ডলীয় পাখি। এবার বিস্তারিত। ভারতের অনুপ্রবেশের বিপদ থেকে দেশকে বাঁচাতে উদ্যোগী হচ্ছে কেন্দ্রীয় বিজেপি সরকার। গঠন করা হবে জনসংখ্যা মিশন। শুক্রবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া তার ভাষণে লাল কেল্লা থেকে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী বলেন, পরিকল্পিত দেশের জনবিন্যাস বা ডেমোগ্রাফি বদলানোর ষড়যন্ত্র চলছে। সীমান্ত পারের অনুপ্রবেশকারীরা আমাদের দেশের মানুষদের রুজি রোজগার কেড়ে নিচ্ছে, মা বোনদের নিশানা করছে, আদিবাসীদের ভুল পথে চালিত করে তাদের জমি জায়গা দখল করছে। এ জিনিস আর বরদাস্ত করা হবে না। কথা বলে মোদী জানান, এই ভয়ঙ্কর বিপদের মোকাবিলা করতে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন জনবিন্যাস মিশন বা ডেমোগ্রাফিক মিশন গঠন করা হবে। শুরু করা হবে জনবিন্যাস অভিযান। অনুপ্রবেশকারীদের কবল থেকে দেশকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গের সম্প্রতি তার দল বিজেপি বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করা মানুষদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান চালানো হচ্ছে। রণাঙ্গনে ইউক্রেনের সেনাদের জন্য এখন সবচেয়ে বড় হুমকি ড্রোন হামলা। তারা এ ধরনের হামলা মোকাবিলা ও রুশ ড্রোন ধ্বংস করতে শুরু হওয়া নতুন প্রশিক্ষণকে ড্রোনোসাইড বলেন। ইউক্রেন বলেছে, যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ড্রোন হামলা হচ্ছে। সবচেয়ে বেশি হতাহতের কারণ হয়ে দাঁড়াচ্ছে এগুলো। যদি আলাস্কায় অনুষ্ঠিতব্য বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে না পারেন, তবে পূর্ব ইউক্রেনে চলমান ওই প্রশিক্ষণ হয়তো রণাঙ্গনে প্রাণ বাঁচানোর জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়বে। এদিকে রুশ সেনাদের লড়াইয়ের অব্যাহত প্রস্তুতিও ইঙ্গিত দিচ্ছে ইউক্রেনের খুব কম মানুষ এই যুদ্ধ শিগগিরই থামবে বলে আশা করছেন। ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণটি তেমন আধুনিক নয়, একটি শটগান তাদের প্রতিরক্ষার অস্ত্র। সেনারা প্রথমে মাটি থেকে পরে চলমান অবস্থায় দ্রুতগামী লক্ষ্যবস্তুতে গুলি চালানোর মহড়া দেন। অভিজ্ঞ প্রশিক্ষক ইহর সেনাদের বলেন, কাছাকাছি দূরত্বে কোনো ড্রোন ভূপাতিত করতে এখন শটগানই তাদের সবচেয়ে কার্যকর অস্ত্র। চীনে মানবাকৃতির হিউম্যানয়েড রোবট ক্রীড়া প্রতিযোগিতা চলছে। শুক্রবার থেকে প্রথমবারের মতো ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস নামের ৩ দিনের এ আসর শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের নিজেদের অগ্রগতিগুলোকে উপস্থাপন করতে চাইছে বেইজিং। প্রতিযোগিতায় ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। ১০০ মিটার হার্ডল দৌড়, কুংফু, লাফানো, টেবিল টেনিস সহ বিভিন্ন প্রতিযোগিতায় রোবট অংশ নিচ্ছে। ওষুধ বাছাই, মালামাল তোলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সামাল দেওয়ার মতো প্রতিযোগিতাগুলোতেও অংশ নিচ্ছে এগুলো। প্রতিযোগী দলগুলো যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল সহ বিভিন্ন দেশ থেকে এসেছে। এর মধ্যে ১৯২টি দল বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছে, আর ৮৮টি দল এসেছে চীনের ইউনিট্রি ও ফুরিয়ার ইন্টেলিজেন্সের মতো বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো থেকে। প্রতিযোগী দলগুলো চীনের বুস্টার রোবোটিক্সের মতো বিভিন্ন রোবট নির্মাতা কোম্পানির রোবট ব্যবহার করছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হঠাৎ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ২০০ জন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ভারী বৃষ্টির কারণে জম্মু ও কাশ্মীরের কিশতওয়াড় জেলার ৬৬টি শহরে বন্যা ও ভূমিধস হয়েছে। হিমালয় অঞ্চলে এক সপ্তাহেরও একটু বেশি সময়ের মধ্যে এটাই দ্বিতীয় বড়
প্রাকৃতিক বিপর্যয়। তীর্থযাত্রা পথে অনেক তীর্থযাত্রী এখানে বিরতি নিয়ে থাকেন। মাত্র এক সপ্তাহ আগে হিমালয় অঞ্চলের উত্তরাখণ্ড রাজ্যে ভয়াবহ বন্যা ও ভূমিধসে একটি গ্রাম পুরোপুরি ভেসে গিয়েছিল। কর্মকর্তারা বলেন, বন্যায় তীর্থযাত্রীদের জন্য তৈরি কমিউনিটি কিচেন ও নিরাপত্তা পোস্ট ভেসে যায়। এটি ছিল মাচাইল মাতার মন্দিরগামী পথে বিরতির জায়গা। গাজা সিটি দখলের মাধ্যমে পুরো উপত্যকা দখলের পরিকল্পনা বাস্তবায়নে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। এতে বৃহস্পতিবার একদিনে 123 জন নিহত হয়েছেন। এক সপ্তাহের মধ্যে একদিনে এটি সর্বোচ্চ মৃত্যু। হামলার পাশাপাশি ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এতে অনাহারে প্রাণ গেছে আরও 4 জনের। ত্রাণকে অস্ত্র না বানাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের শতাধিক সংস্থা। গত 22 মাস ধরে চলা ইসরায়েলের আগ্রাসনে গাজার বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় 20 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এ অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ফিলিস্তিনিদের গাজা থেকে অন্যত্র চলে যেতে বলেছেন। ইসরায়েলের টেলিভিশন i24 নিউজকে তিনি বলেন, তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে না, বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। যারা ফিলিস্তিনিদের জন্য উদ্বিগ্ন ও সাহায্য করতে আগ্রহী তাদের সবার উচিত দরজা খুলে দেওয়া। রয়টার্স লিখেছে, আরব ও অনেক বিশ্ব নেতা গাজার মানুষের এভাবে স্থানচ্যুত করার পরিকল্পনায় বিস্মিত। আর ফিলিস্তিনিরা বলেছেন, এমনটা হলে তা হবে আরেকটি নাকবা, বিপর্যয়। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর লাখ লাখ ফিলিস্তিনিকে বিতাড়ন করা হয়। ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, তারা কয়েক সপ্তাহের মধ্যেই গাজা সিটি দখলে সক্ষম হবেন। আলোচনা বারবার ব্যর্থ হলেও যুদ্ধবিরতি এখনো সম্ভব বলে জানান তারা। গত মাসে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনার জন্য যখন নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করেন, তখন তার কাছে নোবেল শান্তি পুরস্কারের বিষয়ে জিজ্ঞেস করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নরওয়ের দৈনিক দাগেন্স নরিংসেলভ পত্রিকার প্রতিবেদনে কথা বলা হয়েছে। নরওয়ের অর্থমন্ত্রীর কাছে ট্রাম্প সরাসরি নোবেল পুরস্কারই দাবি করে বসেছিলেন বলে সূত্রের বরাত দিয়ে উল্লেখ করেছে পত্রিকাটি। ইসরায়েল, পাকিস্তান, কম্বোডিয়া সহ বেশ কয়েকটি দেশে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে। মার্কিন প্রেসিডেন্ট নিজেও বলেছেন, হোয়াইট হাউসের 4 জন পূর্বসূরির পাওয়া এই সম্মানটি তিনিও পাওয়ার যোগ্য। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দাগেন্স নরিংসেলভ জানায়, অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ যখন অসলোর রাস্তায় হাঁটছিলেন তখন হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করেন। তিনি নোবেল পুরস্কারের দাবি করেন এবং শুল্ক নিয়েও আলোচনা করতে চান। বিশ্বের নিরক্ষীয় অঞ্চলের রেইন ফরেস্ট, সাভানা মরুভূমি ও পাহাড়ি জঙ্গলে বসবাস করে হাজারো রঙিন পাখি, যাদের মধ্যে আছে ম্যাকাও, টুকান, হামিংবার্ড সহ অসংখ্য প্রজাতি। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে এখন এসব অঞ্চলে গ্রীষ্মের দিনগুলোতেও আগের তুলনায় তীব্র গরম দেখা যাচ্ছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, গত 40 বছরে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে গরমের সময়কাল বিপজ্জনক হারে বেড়েছে, প্রায় 10 গুণ, যা এই পাখিদের জন্য বড় হুমকি। নেচার ইকোলজি অ্যান্ড ইভ্যালুয়েশন সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, 1950 থেকে 2020 সালের মধ্যে অতিরিক্ত গরমের কারণে উষ্ণমণ্ডলীয় পাখির সংখ্যা 25 থেকে 38% পর্যন্ত কমেছে। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।